তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, তোমরা শুনতে না পেলে আমাকে বলবা। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমি অনেক 50% ক্লাসই বোধহয় তোমরা শুনতে পারো নাই। So I have to repeat the lecture. তোমরা আসছো অনেকেই, 102 জন আসছো। ক্লাস না খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য এখন। আজকে আমি অফিস থেকে ক্লাস নিচ্ছি। তোমরা সবাই ভালো আছো? সবাই তোমরা? তোমাদের ক্লাস তো সব ঠিক মতো হচ্ছে, তাই না? সেশনাল ক্লাস কি শুরু করছো দু একটা? Yes, sir. 342 সেশনাল কি শুরু করছো? জি স্যার। কি ক্লাস হয়েছে বলো দেখি তোমাদের 342 তে? Sieve analysis আর Soil. specific gravity. আচ্ছা, সয়েল আইডেন্টিফিকেশন হয়ে গেছে না? ফিল্ড আইডেন্টিফিকেশন আমি আজকে একটু ডিসকাস করব। তোমাদের যেহেতু হয়ে গেছে, সো আমি খুব কুইকলি স্কিপ করতে পারবো আর কি। ফিল্ড অ্যানালাইসিস এক্সপেরিমেন্টটা হয়নি আমাদের শুরু হয়েছে সিভ অ্যানালাইসিস আর আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সিভের উপর কিছু কথা বলবো। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিভ অ্যানালাইসিসটা সেকেন্ড ইয়ারে করছো, ফাইন অ্যাগ্রিগেটের সিভ অ্যানালাইসিস করছো, এবং তখন তোমরা কিভাবে প্লট করছো খেয়াল আছে কিনা জানি না। তোমরা কিভাবে প্লট করছো সেমিলক পেপারে, থ্রি সাইকেল সেমিলক পেপারেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট বোঝা আর কি। হ্যাঁ, সিমিলার সাইকেল থাকে, খেয়াল করছো কিনা, এবং প্রত্যেকটা সাইকেল দেয়ার সেম। হ্যাঁ, এবং সাইকেলগুলি তোমার একদিকে দেখবা কোর্সগুলো মেশ, মানে তোমার যে মেশটা আর কি, সেটা একটু কোর্স একদিকে, বাম দিকে, ডান দিকে গেলে তোমার আস্তে আস্তে এটা ফাইন হয়। খেয়াল করছো কেন জানি না। হ্যাঁ, এখন তোমার সেমিলক পেপারে তুমি যদি একটা যদি 1 ধরো, তাহলে 1, 10, 100, হ্যাঁ 1000। তুমি যদি ধরো 0.01 ধরো, 0.011, 10, 100, যদি 4 সাইকেল হয়। তো এই জিনিস তোমরা বুঝো কিনা আর কি, একটু আমি জানতে চাইবো আর কি। সেমিলক পেপারের আমরা যেমন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ তোমরা সেকেন্ড ইয়ারে আসছো হয়তো, তোমার হয়তো ফ্রম লেফট টুয়ার্ডস রাইট তুমি পার্টিকেল সাইজ বাড়িয়েছো। হ্যাঁ, সে তোমার তুমি ধরো 0.01, 0.11, 10, যদি কয় সাইকেল নিলাম তাহলে, হ্যাঁ আমি যদি 0.1 নেই, 0.1 দেন 1, তাহলে একটা সাইকেল, সরি 0.01, 0.1, 1, 10, নাম্বার 4 সিবি ওপেনিং কত? 4.75। কাজে তোমার 3 সাইকেল গ্রাফ পেপার ইজ ওকে ফর প্লটিং দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ ফর ফাইন অ্যাগ্রিগেট। এখন তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যদি তুমি ইনক্রিজ করো আর কি পার্টিকেল সাইজ, তাহলে তোমাকে গ্রাফ পেপারটা একভাবে বসাতে হবে, which is ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ব্রিটিশ বইগুলো দেখবা গ্রেন সাইজ কার্ভগুলো নিচে একরকম, হ্যাঁ তোমার নিচের থেকে উপরের দিকে উঠতেছে আর কি, নিচের থেকে উপরের দিকে উঠতেছে কার্ভটা। আর আমেরিকান বইগুলো দেখবা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভগুলি তোমার উপর থেকে নিচে, হ্যাঁ উপর থেকে নিচে এস শেপ কার্ভ। তো তুমি যদি আমরা বেসিক্যালি আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করি, আমরা যদি থেকে যদি করি, তোমার যদি ডান দিক থেকে যদি টুয়ার্ডস লেফট আমরা যদি ইনক্রিজ করি আর কি পার্টিকেল সাইজ, তাহলে তোমাকে গ্রাফ পেপারটা অন্যভাবে বসাতে হবে। এবং কোন দিকে ইনক্রিজ করে, কোন দিকে ছোট, কোন দিকে বড়, সেটা হচ্ছে যেদিকে কোর্স, যেখানে যে একটা যে সাইকেল, আমি নেক্সট ক্লাসে দেখাবো, একটা সাইকেলের যে ভার্টিক্যাল লাইনগুলো থাকে সেগুলো দেখবা প্রথম ভার্টিক্যাল লাইনগুলো একটু বড় আর কি তোমার স্কোয়ারগুলি, তারপরে স্কোয়ারগুলি আস্তে আস্তে ছোট হচ্ছে। তাহলে যেদিকে বড় সেদিকে কম, যেদিকে ছোট সেদিকে বেশি। দেখো তোমরা এই জিনিসগুলা হয়তো একটা নেক্সট ক্লাসে একটা হয়তো তোমরা সবাই, আমি বলবো একটা সিমিলার পেপার নিয়ে আসবা, আমি হয়তো একটা সিমিলার পেপার দেখাতে পারি তোমাদের স্ক্রিনে শেয়ার করতে পারি, তাহলে বুঝতে পারবা আর কি।
হ্যাঁ, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ ব্রিটিশ বইগুলিতে একরকম শেপ, আমেরিকান বইগুলি একরকম শেপ। শেপটা কেন ডিপেন্ড, শেপটা চেঞ্জ হচ্ছে কেন? সেম কার্ভ চেঞ্জ হচ্ছে এই কারণে, তুমি যদি বাম দিক থেকে ডান দিকে তুমি যদি পার্টিকেল সাইজ বাড়াও তাহলে একরকম শেপ হবে, যেগুলা ব্রিটিশ বইগুলিতে নিচের দিক থেকে উপর দিকে উঠতেছে। আর তুমি যদি ডান দিক থেকে বাম দিকে যদি বাড়াও তাহলে উপর থেকে নিচের দিকে নামতেছে। হ্যাঁ, শেপ। যাই হোক, তোমার এটা দেখালে হয়তো বুঝতে পারবে। আমি তাহলে তোমার দিতে চলে যাই, একবার স্ক্রিন শেয়ারে চলে যাই। স্যার আমরা কোনটা ফলো করব? আমরা ফলো করব। তোমরা ইয়েতে কি ফলো করছো? কনক্রিট ল্যাবে কি ফলো করছো? খুব সম্ভবত ব্রিটিশ বাম দিক থেকে ডান দিক স্যার আমরা আস্তে আস্তে বাড়িয়েছো, এই তো পার্টিকুলার সাইজ। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং, আমরা গ্রেন সাইজ কার্ভ আঁকবো সবসময় ডান দিক থেকে বাম দিকে আস্তে আস্তে বাড়বে। তোমরা করছো বাম দিক থেকে ডান দিকে বাড়িয়েছো পার্টিকুলার সাইজ, ঠিক আছে? আর আমরা কি করব? আমরা করব সবচেয়ে ডানে থাকবে, সবচেয়ে ডানে যে সাইকেল সেখানে থাকবে সবচেয়ে কম সাইকেল, বাম দিকে সাইকেল আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। হ্যাঁ, এক্সট্রিম রাইটে তোমার হবে সবচেয়ে মিনিমাম সাইজ, আর এক্সট্রিম লেফট হবে ম্যাক্সিমাম সাইজ। সো জাস্ট উল্টা, তাহলে তোমার গ্রাফ পেপারটা একটু উল্টে নিতে হবে আর কি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, আমি তো শেয়ারে যাবো। আর কি হলো এটা? স্যার স্যান্ডের জন্য এফএম ভ্যালুটা কত হতে পারে স্যার, লিমিট? স্যান্ডের এফএম ভ্যালু তো তোমার চেঞ্জ হয় অনেক। স্যান্ডের এফএম ভ্যালু কত বলো, তোমরাই বলো। স্যার 1.5 এর মতো হতে পারে হ্যাঁ, স্যান্ডের? 1.2 1. হ্যাঁ, বিভিন্ন ভ্যালু হতে পারে। আচ্ছা, আমি এখানে কি প্রবলেম হচ্ছে কি? ও, আমি কি ইয়ে করলাম নাকি? শেয়ার কি স্টপ করলাম নাকি? আচ্ছা, স্টপ করি নাই। তোমাকে আমার শুনতে পাচ্ছ তো না? জি স্যার। জি স্যার। দেখো আবার CFC for online lectures. এটা আমার লাস্ট কোথায় গিয়ে শেষ করছিলাম লাস্ট ক্লাসে? এখানে আবার আচ্ছা, আমরা তোমার এটা শুরু করি বেসড অন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। এটা দিয়ে শুরু করছিলাম বোধহয়, তাই না? তোমরা শুনতে পাচ্ছ তো সবাই, না? দেখো এখানে তোমার দেয়ার নাম্বার অফ অর্গানাইজেশনস, যেখানে আচ্ছা, আমাদের সাইজ হচ্ছে গ্রাভেল, স্যান্ড, সিল্ট এবং ক্লে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার দেয়ার নাম্বার অফ এজেন্সিস STM, ASTO, ইউনিফাইড সয়েল কাস্টিং সিস্টেম, MIT, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। সেই অনুযায়ী তোমার দেখো সাইকেলে দেখো, তোমার STM দেখো কলার্স হচ্ছে তোমার 0.001, ক্লে হচ্ছে 0.005, লেস দেন 0.005 ইজ ক্লে। সিল্ট হচ্ছে তোমার 0.075। এটা কোন সিপ? নাম্বার 200 সিপ, ঠিক আছে? স্যান্ডকে দেখো, তাহলে স্যান্ড হচ্ছে কি তোমার নাম্বার 4 দিয়ে পাস করে 4.75 মিলিমিটার, নাম্বার 4 দিয়ে পাস করে, আর নাম্বার 200 রিটার্ন করে। এই ফুল ফ্র্যাকশনকে বলা হচ্ছে স্যান্ড। স্যান্ডের মধ্যে তোমাকে আবার তিনটা ক্লাসিফাই করা হচ্ছে: ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড এবং কোর্স স্যান্ড। ফাইন স্যান্ড কোনটা? যেটা 40 দিয়ে পাস করে
নাম্বার 200 রিটার্ন করে। 47 ওপেনিং কত 0.425 মিলিমিটার। আর 2 মিলিমিটার কোন সিপ সাইজটা, কোন সিপ নাম্বার 10 সিপ, এটা ক্লিয়ার ওপেনিং হচ্ছে তোমার 2 মিলিমিটার। সো তাহলে মিডিয়াম সাইজ হচ্ছে নাম্বার 10 সিপ দিয়ে পাস করে নাম্বার 47 রিটেন করে। তোমার এদিক থেকে এদিকে তোমার সিপ নাম্বার এদিকে তোমার কিন্তু সিপ সাইজ তোমার ইয়েটা কমে যাচ্ছে আর কি, তোমার পার্টিকুলার এদিকে থেকে এদিকে তোমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং টুয়ার্ডস রাইট এটা কমে যাচ্ছে। আর কোর্স সাইন কোনটা, নাম্বার 4 দিয়ে পাস করে যাচ্ছে, নাম্বার 10 রিটেন করে। নাম্বার 4 সিপ ওপেনিং কত 4.75। গ্রাভেলের ইয়ে কি বেসড অন পার্টিকুলার সাইজ তোমার ইটস মোর দ্যান 4.7 মিলিমিটার বাট লেস দ্যান 75 মিলিমিটার। 75 মিলিমিটার কত নম্বর সিপ, 3 ইঞ্চ সিপ। হ্যাঁ, যেগুলো বড় সিপ, যেগুলো 4 নম্বরের চেয়ে বড় সিপ, সেগুলোকে আমরা কিভাবে বলি, সেগুলোকে আমরা বলি ক্লিয়ার ওপেনিং দিয়ে। আর যেগুলো ছোট সিপ যেমন 4, 8, হ্যাঁ 12, সে 20, সে 16, দেন সে 40, 50, 100, 200, 270, এগুলোকে কিভাবে ডিনোট করা হয়, সেগুলো হচ্ছে তোমার পার লিনিয়ার ইঞ্চে কতগুলি ওপেনিং আছে। সে নাম্বার 4 সিপে কি প্রতি 1 ইঞ্চিতে তোমার 4টা ক্লিয়ার ওপেনিং আছে, তাহলে পার স্কোয়ার ইঞ্চে কয়টা ওপেনিং থাকবে, 16 ওপেনিং। সে নাম্বার 10 সিপ কি, নাম্বার 10 সিপ হচ্ছে তোমার পার লিনিয়ার ইঞ্চে তোমার 10টা ক্লিয়ার ওপেনিং থাকবে, তাহলে 1 ইঞ্চ স্কোয়ার তাহলে কয়টা ওপেনিং থাকবে, 100 ওপেনিংস। আর যেগুলো বড় সিপ, যেগুলা উইচ ইজ যেগুলো তোমার 4 নম্বর সিপের চেয়ে বেশি, সেগুলো তোমার যেমন 1/4 ইঞ্চ সিপ বলি আমরা, হ্যাঁ আমরা 3/8 ইঞ্চ সিপ বলি, আমরা 3/4 ইঞ্চ সিপ বলি, আমরা 1 ইঞ্চ সিপ বলি, আমরা 1.5 ইঞ্চ সিপ বলি, 3 ইঞ্চ সিপ বলি, সেগুলো হচ্ছে তোমার ক্লিয়ার ওপেনিং, একদম ক্লিয়ার ওপেনিং। একটা নাম্বার 4 সিপের যদি 4টা যদি ওপেনিং থাকে, হ্যাঁ তাহলে তোমার আর 1 ইঞ্চ হচ্ছে তোমার 25.4 মিলিমিটার। তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে সেটা কত হচ্ছে 6.35, হ্যাঁ 1 ইঞ্চি তোমার কত 25.4 মিলিমিটার। আর যদি নাম্বার 4 সিপ যদি 1 ইঞ্চিতে 4টা ক্লিয়ার ওপেনিং থাকে, হ্যাঁ যদি 4টা ওপেনিং থাকে তাহলে একটা ওপেনিং এ তাহলে ইয়ে কত হবে, সাইজ কত হবে 6.35। কিন্তু নাম্বার 4 সিপের ওপেনিং কত 4.7। তাহলে কেন এটা কম কেন, বিকজ ওখানে কি আছে, এখানে ওয়্যারের ডায়ামিটার আছে। 1 ইঞ্চিতে তোমার 4টা ওপেনিং আছে এবং এখানে 1 ইঞ্চির মধ্যে তোমার হয়তো 4-5টা তোমার ওয়্যার আছে, ঠিক আছে। সো যার জন্য তোমার এটা হচ্ছে কম। হ্যাঁ যেমন 1/4 ইঞ্চ সিপের ক্লিয়ার ওপেনিং কত, এক্স্যাক্টলি 1/4 ইঞ্চ, কিন্তু নাম্বার 4 সিপের ওপেনিং কত 4.75। তাহলে 1/4 ইঞ্চ মানে কত, 1/4 ইঞ্চ মানে হচ্ছে তোমার, তাহলে নাম্বার 1/4 ইঞ্চ হচ্ছে তোমার 6.35। হ্যাঁ তাহলে কোনটা বড় সিপ, 1/4 ইঞ্চ বড় সিপ নাকি নাম্বার 4 বড় সিপ, কোনটা ওপেনিং বড়? হ্যাঁ বড় দিকে আমরা জিজ্ঞেস করি যে 1/4 ইঞ্চটা কি বড় সিপ, এটা ওপেনিং বড় নাকি নাম্বার 4 সিপ ওপেনিং বড়, কোনটা ওপেনিং বড়? 1/4 ইঞ্চ, হ্যাঁ এগুলো হলো ক্লিয়ার ওপেনিং। আচ্ছা এগুলো পরে আবার আসবো। আচ্ছা তারপরে তোমার হচ্ছে তোমার কবলস হচ্ছে তোমার 75 মিলিমিটার চেয়ে বড়, কিন্তু 300 মিলিমিটার। 300 মিলিমিটার কত আসলে, অ্যাপ্রক্সিমেটলি কত ইঞ্চি? অ্যাপ্রক্সিমেটলি কত, এটা কত 300 মিলিমিটার? আমরা যদি রাফলি আমরা কি ধরি, রাফলি আমরা ধরি 25, তাই না? 1 ইঞ্চ 25 ধরি, 12 ইঞ্চ, ঠিক আছে। 12 ইঞ্চে যে বড় হলো এটাকে আমরা বোল্ডার বলি। সো দিস ইজ এ স্টেপ ক্লাসিফিকেশন। এখানে কিন্তু একটা খেয়াল করবা 0.001 ইঞ্চের যে ছোট এটাকে বলা হয় কলয়েডস, আর 0.005 এর চেয়ে ছোট হলে এটাকে বলা হয় ক্লে। এবং এটা আমরা বের করবো কিন্তু কোথাতে বের করবো, গ্রেন সাইজ কম্বাইন্ড অ্যানালাইসিস করে। হ্যাঁ আমরা ওয়েট সেভিং করবো প্লাস হাইড্রোমিটার টেস্ট করবো, সেখান থেকে আমরা এটা বের করবো আর কি। আর এখানে দেখো ক্লেটা কিন্তু আসলে কিন্তু ক্লের মধ্যে কিন্তু কলয়েডস ইনক্লুডেড। হ্যাঁ ক্লেটা কিন্তু হলো 0.0075 এর 0.005 এর চেয়ে যে ছোট পার্টিকুলার সাইজ সেটা হচ্ছে ক্লে, আর সিল্ট হচ্ছে 0.075 থেকে 0.005। আচ্ছা এটা হচ্ছে তোমার এসটিএম। অ্যাস্ট্রো দেখো, অ্যাস্ট্রো তোমার সেম, ক্লে এবং কলয়েড সেম, সিল্টও সেম, কিন্তু অ্যাস্ট্রোতে তোমার স্যান্ডটাকে তোমার শুধুমাত্র ফাইন এবং কোর্সে ভাগ করা হয়েছে। এবং এখানে ফাইন স্যান্ড হচ্ছে তোমার নাম্বার 40 পাসিং, নাম্বার 200 রিটেইনড, আর কোর্স স্যান্ড হচ্ছে তোমার নাম্বার 10 পাসিং, নাম্বার 40 রিটেইনড, ঠিক আছে। নাম্বার 40 মানে নাম্বার 40 সিফ। আর এগুলো কি তোমার 2.425, 0.075 এগুলো কি, এগুলো হচ্ছে তোমার সিভের ওপেনিং, সিভের ওপেনিং, হ্যাঁ সিভের ওপেনিং এগুলি। হ্যাঁ এই কয়েকটা সিভ ভেরি ইম্পর্টেন্ট সিভ। হ্যাঁ নাম্বার 4, নাম্বার 10, নাম্বার 40, নাম্বার 200, বিকজ এই সিভগুলি তোমার সরাসরিতে আসতেছে আর কি, তোমার একটা বর্ডার লাইনে আসতেছে টু ডিফারেন্সিয়েট বিটুইন কোর্স, ফাইন, হ্যাঁ মিডিয়াম অ্যান্ড সো অন।
আচ্ছা, আর ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, সেখানে দেখো এখানে বলা হচ্ছে তোমার যেটা নাম্বার 20 যেটা পাস করে যায় সেটাকে বলা হচ্ছে ফাইন্স। ফাইন্স ইনক্লুড সিল্ট অ্যান্ড ক্লে। আর স্যান্ড দেখো, স্যান্ডটা দেখো তোমার ঠিক ঠিক একই রকম, দেখো সিমিলার টু ASTM। দেখো ASTM এ যা আছে দেখো স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন 4.75 থেকে শুরু করে 0.025 পর্যন্ত, এবং এখানেও একই রকম। ফাইন হচ্ছে তোমার, ফাইন স্যান্ড হচ্ছে তোমার নাম্বার 40 পাসিং, নাম্বার 2 রিটেইন, মিডিয়াম স্যান্ড হচ্ছে নাম্বার 10 পাসিং, নাম্বার 40 রিটেইনড, এবং কোর স্যান্ড হচ্ছে নাম্বার 4 পাসিং, নাম্বার 10 রিটেইন। গ্র্যাভেল দেখো, গ্র্যাভেল দেখো, গ্র্যাভেল তোমার এখানে ইয়ের মতোই, দেখো সিমিলার টু ASTM, কিন্তু গ্র্যাভেলকে এখানে আবার কোর্স এবং ফাইন গ্র্যাভেল বলা হচ্ছে। তো কোর্স গ্র্যাভেল কোনটা? 19 মিলিমিটার পাসিং আর 4.7 মিলিমিটার রিটেইন। এটা তাহলে 4.7 মিলিমিটার হচ্ছে তোমার নাম্বার 4 সিপ, আর 19 মিলিমিটার কোন সিপটা বলো দেখি? 19 মিলিমিটার কোন সিপ? 3/4 ইঞ্চ, যেটা বড় সিপ, 3/4 ইঞ্চ ক্লিয়ার ওপেনিং, 3/4 ইঞ্চ। হ্যাঁ, 3/4 ইঞ্চকে তুমি যে ইয়ে করো অ্যাপ্রক্সিমেটলি 3/4 ইঞ্চ হবে তোমার কত? দেখো হিসাব করে দেখো, 3/4 ইঞ্চ হবে তোমার 19 মিলিমিটার। আর 75 মিলিমিটার পাসিং, তো 75 মিলিমিটার কোন সিপটা? 75 মিলিমিটার বলো দেখি? নাম্বার 3 ইঞ্চ সিপ ক্লিয়ার ওপেনিং, বড় সিপ বলে, যেটা 4 নম্বর সিপের চেয়ে বড়, নাম্বার 3 ইঞ্চ সিপ 75 মিলিমিটার। তার মানে নাম্বার 3 ইঞ্চ পাসিং, 3/4 ইঞ্চ রিটেইন, সেটাকে আমি বলবো কোর্স গ্র্যাভেল। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাজ পার ইউনাইটেড স্টেটস ক্লাসিফিকেশন সিস্টেম। আর এখানে তোমার ব্রিটিশ স্ট্যান্ডার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এদের ইয়ে দেখো, এদের একটা সুবিধা আছে তোমার, দেখো 0.002 হলো লেস দেন 0.002 হচ্ছে ক্লে, আবার 0.002 থেকে 0.06 পর্যন্ত হচ্ছে তোমার সিল্ট। এখানে আবার ফাইন মিডিয়াম কোর্স বলা হচ্ছে। 0.002 থেকে 0.006 পর্যন্ত ফাইন সিল্ট, 0.006 থেকে 0.02 পর্যন্ত মিডিয়াম সিল্ট, 0.02 থেকে 0.06 পর্যন্ত কোর্স সিল্ট। আর স্যান্ড হচ্ছে 0.06 থেকে আপ টু 2 মানে কত নম্বর সিল্ট? নাম্বার 10। তো 0.06 থেকে 0.2 ফাইন স্যান্ড, 0.2 থেকে 0.6 মিডিয়াম স্যান্ড, 0.6 থেকে 2 হলো কোর্স স্যান্ড। সিমিলারলি গ্র্যাভেল তোমার দেখো ফ্রম 2 to 60, 2 to 6 is fine gravel, 6 to greater than 6 but less than 20 mm is medium gravel, এবং 20 millimeter more than 20 millimeter size but less than 60 তোমার হচ্ছে তোমার কোর্স গ্রাভেল। আর কোবলস হচ্ছে তোমার 60 থেকে 60 মিলিমিটার, লার্জার দেন 60 মিলিমিটার বাট লেস দেন 20 মিলিমিটার সাইজ, দ্যাট ইজ কোবলস। আর বোল্ডার্স হচ্ছে মোর দেন 200 মিলিমিটার। তো এখানে দেখো বোল্ডার্স তোমার দেখো ASTM বলতেছে মোর দেন 300 মিলিমিটার, অ্যাস্ট্রোতে বলতেছে তোমার মোর দেন 75 মিলিমিটার। হ্যাঁ, আর এখানে বলা হচ্ছে মোর দেন 300, এখানে বলা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে মোর দেন 200 মিলিমিটার। হ্যাঁ, তো কাজে ম্যাক্সিমাম সাইজ হচ্ছিল বোল্ডার, দেন কোবল, দেন গ্রাভেল, দেন স্যান্ড, দেন সিল্ট, ক্লে অ্যান্ড কলার। বাট আমরা বেসিক্যালি উইল ওয়ার্ক উইথ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে। হ্যাঁ, আমরা হয়তো গ্রাভেল নিয়েও কাজ করবো না। হ্যাঁ, তুমি দেখো তোমার স্যান্ডই হচ্ছে তোমার নাম্বার 4 দিয়ে পাস করে যায়। হ্যাঁ, নাম্বার 4 দিয়ে, নাম্বার 4 সিপ দিয়ে স্যান্ড পাস করে যায়। কাজে আমাদের আমরা যে সয়েল নিয়ে কাজ করবো সেখানে হয়তো basically তোমার there will be no gravel. হ্যাঁ, gravel, cobble, boulders, these are all very coarse aggregate. হ্যাঁ, তোমার for concrete যেগুলো ইউজ করা হয়, হ্যাঁ, সেটার জন্য। আর এছাড়া আরেকটা বোধহয় আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে তোমার USDA, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। সেখানে দেখো গ্রাভেল বলা হচ্ছে মোর দ্যান 2 মিলিমিটার, স্যান্ড হচ্ছে 0.05 থেকে লার্জার দেন 0.05 মিলিমিটার, স্মলার দেন 2 মিলিমিটার। 2 মিলিমিটার কত নম্বর সেফ? নাম্বার 10 সেফ। এগুলো একটু খেয়াল রাখতে হবে কিন্তু। সিল্ট হচ্ছে 0.002 থেকে 0.05। 0.05 সিফটা কোন সিফ? 0.05 সিফটা, হ্যাঁ 0.05 দেখো, 0.05 এখানে দেখো এটা হচ্ছে 0.075, ভেরি ইম্পর্টেন্ট সিফ। হ্যাঁ, সিফ নাম্বার একটু আসতে একটু ওয়েট করো না। আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এক বড়টা পড়ো, একটা পড়ো। হ্যাঁ সরি, হ্যাঁ আমি একটু, হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো
তাহলে 0.05 এটা কিন্তু আসলে it is less than number 200 sieve, which is around approximately this is sieve number 270. Sieve number 270 এটা বুঝতেছো তুমি? sieve number 270 মানে এটা ওপেনিং কত ছোট? 270. Sieve number 200 ওপেনিং কত? 0.075 মিলিমিটার। তার মানে 1 ইঞ্চিতে তোমার 200 into 200 টা ওপেনিং আছে পার লিনিয়ার ইঞ্চ। 1 ইঞ্চি স্কয়ারে প্রায় তোমার কত? প্রায় কত? 40,000 ওপেনিং আছে এক তাই না? 1 ইঞ্চি স্কয়ারে 1 ইঞ্চি স্কয়ার কত ওপেনিং থাকবে? সিভ নাম্বার 200 এ 200 into 200 ওপেনিংস, হ্যাঁ, এবং সেটার এক একটা ওপেনিং হচ্ছে তোমার অনলি 0.02.075 mm। তার এই কাজ এই জিনিসগুলো তোমার আমি অবশ্যই পরীক্ষায় তোমার দিয়ে থাকি আর কি, হ্যাঁ, যে হয়তো একটা দুটা দিলাম, যে বললাম যে তোমার অ্যাজ পার এসটিএম তোমার কিভাবে আমরা বেসড অন পার্টিকেল সাইজ তোমার ইউ ক্লাসিফাই বোল্ডার্স, কোবলস, গ্রাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে এন্ড কলার্স, হ্যাঁ, কাজে তোমাদের এই জিনিস একটু কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এগুলো খেয়াল রাখার কিছু টেকনিক আছে। এই জায়গাটা তোমার নাম্বার 4, নাম্বার 10, নাম্বার 40, নাম্বার 200 সিভ, যেটা তোমার স্যান্ডকে তোমার ফাইন, কোর্স এবং মিডিয়াম স্যান্ডে ক্লাসিফাই করে আর কি। আচ্ছা, এটা দেখো, দিস আর সেট অফ সিভস। এখানে এগুলা দিস all small sieve। দেখো, দিস ইজ 40 sieve, দিস ইজ নাম্বার 10 sieve, দিস ইজ নাম্বার 200 sieve, this is number 140 sieve, and these are all STM number 20 sieve, this is number 60 sieve. So এখানে দেখো যেটা হচ্ছে যে sieve designation যেগুলা ছোট স্মলার সিভস কে আমরা করি কিভাবে করি, নাম্বার অফ ওপেনিংস পার ইঞ্চ। যেমন 4 নম্বর সিভে 4টা ওপেনিং থাকবে পার লিনিয়ার ইঞ্চ, তাই না? 1 ইঞ্চ স্কয়ার থাকবে কত? 16 ওপেনিংস। সিমিলারলি নাম্বার 10 সিভে কত ওপেনিং থাকবে? 10 ওপেনিংস পার লিনিয়ার ইঞ্চ। এবং ক্লিয়ার ওপেনিং, এবং তাহলে তোমার 1 ইঞ্চ স্কয়ারে কয়টা ওপেনিং থাকবে? 10 into 10, 100 ওপেনিংস। তাহলে তোমার নাম্বার 10 সিভের যদি 25.4/10 এটা কত হয়? which is 2.54। কিন্তু আসলে নাম্বার 10 সিভের ক্লিয়ার ওপেনিং কত? 2। এটা কেন? হ্যাঁ, তাহলে 1 ইঞ্চিতে তোমার কয়টা ওপেনিং আছে? 10টা ওপেনিং আছে। তাহলে 1 ইঞ্চি হচ্ছে তোমার 25.4 মিলিমিটার। তাহলে একটা ওপেনিং হওয়ার কথা কত? 2.54। কিন্তু এর চেয়ে কম কেন? তাহলে বাকিটা কোথায় গেল? বাকিটা হচ্ছে তোমার ওয়্যারের ডায়ামিটার। হ্যাঁ, এটা জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওয়্যারের ডায়ামিটার। কাজে ছোট সিভ যেগুলা নাম্বার 4 সিভস এন্ড লার্জ। ছোট সিভ বলতে কিন্তু আমরা এখানে অন্যরকম মিন করি, রিভার্স আর কি। 4 থেকে আরো ছোট হলো 8 থেকে আরো ছোট হলো 16 থেকে আরো ছোট সিভ হচ্ছে তোমার 30, হ্যাঁ। আর 4 থেকে বড় সিভ কোনগুলি? 1/4 ইঞ্চ, তখন বলি ইঞ্চ দিয়ে 1/4 ইঞ্চ। দেন কত? 1/4 ইঞ্চি পরে কোনটা আসে আমাদের? 3/8 ইঞ্চ আসে। তারপর কোনটা আসে? তারপর 3/4 আসে। তারপর কোনটা আসে বলো? 3/8 ইঞ্চের আগে হাফ ইঞ্চ আসে। হাফ ইঞ্চের পরে 3/4 ইঞ্চ আসে। 3/4 ইঞ্চি পরে 1 ইঞ্চি আসে। 1 ইঞ্চি পরে 1.5 ইঞ্চি, হ্যাঁ, 1.5 ইঞ্চি পরে 3 ইঞ্চি, হ্যাঁ। যেগুলো ইঞ্চি দিয়ে যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু ক্লিয়ার ওপেনিং, হ্যাঁ। একটা 3 ইঞ্চি সিভের ক্লিয়ার ওপেনিং হচ্ছে তোমার 75 মিলিমিটার। একটা 3/4 ইঞ্চের ক্লিয়ার ওপেনিং হচ্ছে তোমার 19 মিলিমিটার। আর এগুলো যেমন বড় সিভ, হ্যাঁ, বড় সিভে দেখো, বড় সিভে ক্লিয়ার ওপেনিং এটা হলো তোমার 3/8 ইঞ্চ সিভ যদি হয় তাহলে এটা 3/8 ইঞ্চ। এটা কত? এটা প্রায় এটা বলতে 3 ইঞ্চি সিভ। দেখো কোথাও লেখা আছে বোধহয় দিস ইজ 75 মিলিমিটার। হ্যাঁ, এটা দেখো 3 ইঞ্চি। ক্লিয়ার ওপেনিং ইজ 3 ইঞ্চ, হ্যাঁ। যেটা ক্লিয়ার ওপেনিং 3/4 ইঞ্চ সেটা হবে 19 মিলিমিটার। এগুলো অবশ্য আমাদের কোনো কাজে লাগবে না, বিকজ উই ওয়ার্ক উইথ স্যান্ড, সিলস এন্ড ক্লেস, হ্যাঁ। আমরা তো আর তোমার গ্রেভেল বা কোবলস বা বোল্ডার্স নিয়ে কাজ করবো না আর কি। আর আমাদের যে ইয়েগুলি আর কি, তোমার সিভ সাইজগুলি একটু দেখো, একটু জাস্ট নাম্বার 4 4.75, নাম্বার 8 হচ্ছে 2.36 মিলিমিটার, 10 হচ্ছে 2, which is very important, এটা লাগে আমাদের খুব বেশি। দেন 16ও লাগে 1.18। এগুলা মনে রাখার চেষ্টা করো, বাট নট নেসেসারি একদম মুখস্থ করে ফেলতে হবে আর কি। নাম্বার 20 is 0.850 mm, নাম্বার 30 সিভ is 0.6, 40 is 0.425, 50 0.3, 100 0.150 আর 200 0.075। এগুলো হচ্ছে মিলিমিটারে। আমরা অনেক সময় কিসে বলি? মাইক্রনে বলি অথবা মাইক্রোমিটারে বলি। হোয়াট ইজ মাইক্রন এন্ড মাইক্রোমিটার? দে আর সেম, হ্যাঁ। এই জন্য তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং 1 মিলিমিটার সমান কত মাইক্রন? 10 to the power -3। তুমি উল্টা বললা আর কি। আমি বলছি যে 1 মিলিমিটার সমান কত মাইক্রন? 1 মিলিমিটার সমান 10 to the power 3। 10 to the power 3, হ্যাঁ, 10 to the power 3, 1000, হ্যাঁ, ঠিক আছে। or 1 micron is 10 to the -3 millimeter।
or 10⁻⁶ মিটার। তো মাইক্রোমিটার সেটাকে কিভাবে বলা হয়? মিলিমিটার এবং মাইক্রোমিটার, নট মাইক্রন। আমরা কিন্তু মাইক্রন বলবো, আমরা কি বলবো? ইঞ্জিনিয়ারিং ইউনিট হচ্ছে তোমার নট মাইক্রন, ইঞ্জিনিয়ারিং ইউনিট হচ্ছে মাইক্রোমিটার, মিউ এম। So one micrometer is 10⁻³ millimeter. এটা খুব ইজ ভেরি ইম্পর্টেন্ট কনভার্সন। হ্যাঁ, এগুলো তোমাদের খুব তোমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, ইউনিটের কনভার্সন গুলি। আমি তোমাকে হট করে জিজ্ঞেস করি যে 1 PSI সমান কত কিলোমিটার/মিটার স্কোয়ার? হ্যাঁ হ্যাঁ, বা যদি বলি যে 1 কেজি সমান কত নিউটন? হ্যাঁ, 1 কেজি সমান কত নিউটন? বা 1 পাউন্ড সমান কত নিউটন? কোনটা বড়? 1 পাউন্ড বড় নাকি 1 নিউটন বড়? 1 pound force is higher or 1 Newton force is larger? কোনটা বড়? আর 1 নিউটন বড়। 1 নিউটন বড় 1 পাউন্ড ফোর্স হচ্ছে? পাউন্ড বড় স্যার। পাউন্ড বড়, হ্যাঁ পাউন্ড বড়। কত বড়? স্যার 4.45। হ্যাঁ রাইট, হ্যাঁ 4.448। 1 পাউন্ড ফোর্স ইজ 4.448 নিউটন। আর 1 কিলোগ্রাম ফোর্স কত? 9.807 নিউটন, তাই না? হ্যাঁ, কাজে কিলোগ্রাম ফোর্স, পাউন্ড ফোর্স এগুলো সবই কিন্তু নিউটনের চেয়ে বেশি। আচ্ছা এনিওয়ে, হ্যাঁ আচ্ছা এখন দেখো যে এটা আমি হয়তো কভার করছি যে তোমার টাইপস অফ সয়েল বেসড অন পার্টিকুলার সাইজ। হ্যাঁ, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা। দেখো তোমার যে কোর্স সাইন করলে বুঝলাম নাম্বার 4 পাসিং, নাম্বার 10 রিটেইন। এটা যদি বলা হয় যে দেখো নাম্বার 4 ড্যাশ দিয়ে নাম্বার 10 যদি বলা হয়, এটাকে তুমি কি বুঝবা? ফোর দ্য Sir, পাস করবে, range, 10 এ sir. রিটেন করবে। হ্যাঁ, নাম্বার 4 পাসিং, নাম্বার 10 রিটেইন। আচ্ছা, পার্সেন্ট রিটেইন একটা জিনিস আছে, আবার একটা আছে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন। এই জিনিসটা বুঝো তো? what is the difference between percent retain and cumulative percent retain? 1% রিটেইনে শুধুমাত্র ওই শিফটটাতে কতটুকু রিটেন করছে সেটা, আর কিউমুলেটিভ হলো ওটা এবং ওটা হচ্ছে স্মলার, মানে Smaller, right, সে আমি 100 গ্রাম একটা ক্লে সয়েল নিয়ে এটাকে আমি ওয়াশশেপ করলাম উইথ দ্য হেল্প অফ এ নাম্বার 2 সিভ, এবং ওয়াশ করার পরে ওখানে কিছু রিটেন করলো, সে যা রিটেন করলো সেটাকে আমি ওভেন ড্রাই করলাম। ওভেন ড্রাই দেখলাম যে 100 গ্রাম ওভেন ড্রাই সয়েল, 100 গ্রাম ওভেন ড্রাই ক্লে সয়েলকে আমি নাম্বার 2 সিভ দিয়ে এটাকে আমি কি করলাম? নাম্বার 2 সিভ দিয়ে এটাকে আমি ওয়াশ করলাম। হ্যাঁ, ওয়াশ করলাম, কিন্তু ওয়াশ করলে তোমার খুব ভালো মতো তোমার ইয়েগুলো পাস করে যায়। ড্রাই সিভিং করলে কিন্তু স্পেশালি যেগুলো খুব স্মল পার্টিকেল সেগুলো কিন্তু ক্লগড হয়ে যায়, এগুলো পাস করে না, যার জন্য আমাদেরকে ওয়েট সেভিং করতে হয়। আমরা সলভের সময় ওয়েট সেভিং করি। নাম্বার 2 সিভিং ওয়েট সেভিং করি প্রথমে। ওয়েট সেভিং করার পরে মনে করো তোমার ওয়েট সেভিং করার পরে আমি যেটা নাম্বার 2 সিভিংয়ের উপর যেটা থাকলো সেটাকে আমি একটা সুন্দর করে এটাকে বের করে নিয়ে সেটাকে আমি ওভেনে দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমি ওভেন ড্রাই করলাম, এবং সেখানে পেলাম মনে করো 20 গ্রাম। তাহলে আমার কতখানি ওয়াশ আউট হয়ে গেছে? ওভেন ড্রাইড সয়েল 100 গ্রামের মধ্যে 80 গ্রাম ওভেন ড্রাইড, 80 গ্রাম সয়েল পাস করে চলে গেছে। তাহলে আমি তাহলে এই পার্টিকুলার সয়েল আমি কি বলবো? পার্সেন্ট ফাইনাল নাম্বার 200 কত বলবো? 20%। না, 20 গ্রাম তো আমার ওভেন ড্রাই করার পর আমি পেলাম, যেটা নাম্বার 200 রিটেন করলো ভিজে তোমার ওয়েট, তাহলে 80% ফাইন হবে। হ্যাঁ, সেটাকে কি বলে? সেটাকে বলে পার্সেন্ট পাসিং অর পার্সেন্ট ফাইনাল। আর যেটা 20 গ্রাম সেটা কি বলবো? So that is cumulative percent retained on number 2 and C. Is it correct? দেখো, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ 20 গ্রাম যেটা সেটাকে আমি কি বলবো? That is cumulative percent retained on number 2 and C. Percent final definition কি আসলে? Percent final definition হচ্ছে তো 100 minus cumulative percent retained. 100 minus percent retain না, কিন্তু percent final definition is 100 minus cumulative percent retain. কাজে তুমি 100 গ্রাম সয়েল নিয়ে তুমি এটাকে ওয়াশ করছো এবং তোমার নাম্বার 2 সিভির উপর তোমার 20 গ্রাম রিটেন করছে এবং 80 গ্রাম পাস করে গেছে, দ্যাট 20 গ্রাম ইজ cumulative percent retain. এখন তুমি ওই 20 গ্রাম সয়েলকে নিয়ে তুমি যদি নাম্বার 4, নাম্বার 8, নাম্বার 16, নাম্বার 30, নাম্বার 50, নাম্বার 100 এবং নাম্বার 200 সিভ নিয়ে তুমি যদি এটাকে যদি সেভিং করো, তাহলে নিশ্চয়ই ওই 20 গ্রামের মধ্যে হয়তো তোমার 5 গ্রাম 100 নাম্বার সিভ রিটেন করলো, 3-4 গ্রাম হয়তো আর 15 গ্রাম মনে করো 5 তুমি যেটাকে সেভিং করলা সেখানে হয়তো 15 গ্রাম তোমার নাম্বার 100 সিভ রিটেন করলো আর 5 গ্রাম নাম্বার 200 রিটেন করলো, তাই না? তাহলে দ্যাট ইজ ইয়োর রিটেইন, দ্যাট ইজ ইয়োর পার্সেন্ট রিটেইন, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ ইয়োর পার্সেন্ট রিটেইন। তার মানে 15 গ্রাম পাস রিটেন করলো নাম্বার 100 সিভের উপরে, 5 গ্রাম রিটেন করলো নাম্বার 2 সিভের উপরে, তাহলে নাম্বার 2 সিভের কিউমুলেটিভ পার্সেন্ট কত হবে?
20, তাই না? আর নাম্বার হ্যান্ডসিপের পার্সেন্ট রিটার্ন কত হবে? 15, তার উপরে তো সব তো 0। নাম্বার 4 কিছু রিটার্ন করে নাই, 8 রিটার্ন করে নাই, 6 রিটার্ন করে নাই, 30 রিটার্ন করে নাই, 50 রিটার্ন করে নাই। হ্যাঁ, দেখো যেটা ক্লিয়ার হচ্ছে নাকি বলো। হ্যাঁ, পার্সেন্ট রিটার্ন এক জিনিস। হ্যাঁ, তুমি যেটা বললা যে কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্ন, আমি মনে করো একটা 8 নম্বর শিফট নিয়ে আমি একটা ম্যাটেরিয়ালকে আমি সেভিং করলাম, যেটা পাস হয়ে গেল সেটা কিন্তু পার্সেন্ট ফাইনাল নাম্বার 8 শিফট, আর যেটা রিটার্ন করলো সেটা কিন্তু কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্ন অন নাম্বার 8 শিফট। তারপর আমি যদি নাম্বার 8 শিফটের চেয়ে যদি আরো যদি তোমার কি করি, আরো যদি বড় শিফট নিয়ে যদি আমি সেভিং করি, তাহলে হয়তো ওটার মধ্যে আবার কিছু কিছু ম্যাটেরিয়াল অন্য শিফট রিটার্ন করবে। এগুলো আমরা পরে আরো ক্লিয়ার করবো। বাট এটা জেনে রাখো যে পার্সেন্ট রিটার্ন অ্যান্ড কিউমুলেটিভ পার্সেন্ট দে আর নট সেম। এবং পার্সেন্ট ফাইনাল ডেফিনেশন, পার্সেন্ট ফাইনালও বলি, অনেক সময় কি বলি পার্সেন্টেজ পাসিংও বলি। সেটা ডেফিনেশন হচ্ছে তোমার 100 মাইনাস 100% মাইনাস কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন। যেভাবে তোমরা এটা করো, তোমরা গ্রেনসেস ডিসিমেন্ট কার্ভ আঁকো, সেটা আমরা কি আঁকি, আমরা কি আঁকি, পার্সেন্ট ফাইনাল বাই ওয়েট ভার্সেস পার্টিকেল সাইজ আঁকি। হ্যাঁ, আমরা ওয়াই অ্যাক্সিসে কি দিই, পার্সেন্ট ফাইনাল বাই ওয়েট, নট বাই ভলিউম, পার্সেন্ট ফাইনাল বাই ওয়েট। সেই পার্সেন্ট ফাইনালটা কোন কলামটা, সেটা হচ্ছে 100 মাইনাস কিউমুলেটিভ পার্সেন্ট রিটেইন। আচ্ছা, এখানে দেখো এই স্লাইডে তোমার যে বোল্ডারের সাইজ, কোবলসের সাইজ, এবং এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, বোল্ডার ইটস লার্জার দ্যান বাস্কেটবল, ইটস গ্রেপ ফ্রুট, লেমন, কোর্স গ্রাভেল। তোমার যেমন এখানে বলা ফাইন গ্রাভেল, দেখো এটা গ্রেপ অথবা পি, মানে আমাদের মটরশুঁটি, এরকম সাইজ। কোর্স স্যান্ড, এটা রক সল্টের মতো সাইজ। মিডিয়াম স্যান্ড নাম্বার 10%, নাম্বার 40 which is sugar or table salt. Fine sand 40%, নাম্বার 20 which is powdered sugar. আর ফাইন্সটা কিন্তু কোনটা, ফাইন্স হচ্ছে তোমার যেটা তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফাইন্স, তুমি হোয়াট উইল বি অ্যান্সার, কি বলবো? হ্যাঁ, আমি 200 নং সিভের চেয়ে 200 নং সিভ এর চেয়ে মানে 200 নং সিভ দিয়ে হলো পাস করে যায়। হ্যাঁ, আমি 100 গ্রাম সয়েল নিয়ে 100 গ্রাম ওভেন ড্রাইড সয়েল নিয়ে আমি এটাকে ওয়াশ করলাম ইউজিং নাম্বার 2 সিভ, এবং এখানে তোমার 70 গ্রাম রিটেন করলাম অন 2 সিভ, এন্ড তাহলে 30 গ্রাম পাস হয়ে গেল। তাহলে আমি পার্সেন্ট ফাইন্স কত বলবো? 30% ফাইন্স বলবো। হ্যাঁ, তো ফাইন্স ইনক্লুডস কি তাহলে? ফাইন্স ইনক্লুডস ক্লেজ অ্যান্ড সিল্টস, তাই না? ফাইন্সটা তাহলে কি ইনক্লুড করে? ফাইন্সের মধ্যে ক্লে এবং সিল্ট। আচ্ছা, ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্ট দেখো, তোমরা এটা করছো, তোমার ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্ট, এবং এটা একটা ASTM স্ট্যান্ডার্ড আছে, ASTM D2488, ডেসক্রিপশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ সয়েলস, ভিজুয়াল ম্যানুয়াল প্রসিডিউর। এটা একটা PDF আমি তোমাদের দিয়ে দিব, এটা তোমরা একটু দেখবা। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ASTM স্ট্যান্ডার্ড ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টার। এবং এটা আমাদের হয়নি স্যার, এটা হয়নি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি তোমাদের ASTM স্ট্যান্ডার্ড দিয়ে দেবো। এখানে ফিল্ড আইডেন্টিফিকেশনের মধ্যে একটা হচ্ছে তোমার কালার। হ্যাঁ, একটা জাস্ট তুমি কালার দেখে বলতে পারবা যেটা এটা অর্গানিক সয়েল না ইনঅর্গানিক সয়েল। অর্গানিক সয়েলে কি হয়, ডার্ক ব্রাউন থেকে ডার্ক ব্ল্যাক কালার হয়, আর ইনঅর্গানিক সয়েলের কালার কি হয়, নর্মালি ইট ইজ গ্রে কালার অথবা রেডিশ কালার। হ্যাঁ, আমাদের ঢাকা রেড ক্লে, বাট বেসিক্যালি ইনঅর্গানিক সয়েলস আর বেসিক্যালি গ্রেইশ কালার। হ্যাঁ, অথবা ব্রাউনিশ কালার। হ্যাঁ, ব্রাউনিশ গ্রে হতে পারে, গ্রেইশ ব্রাউন হতে পারে, রেড ক্লে হতে পারে, যেটা অক্সিডাইজ ক্লে, যেটা ওল্ড অ্যালুভিয়াম রেড ক্লে। হ্যাঁ, আমাদের ঢাকার অনেক জায়গায় তুমি দেখবা যে হ্যাঁ তোমার একদম রেড ক্লে। হ্যাঁ, গুলশান, তোমার বনানী, এসব এলাকায় রেড ক্লে, তোমার সাভারে রেড ক্লে পাওয়া যায়, গাজীপুরে একদম রেড ক্লে। আর হচ্ছে অর্ডার থেকে তুমি এটা স্মেল থেকে তুমি বুঝতে পারবা যে এটা অর্গানিক স্মেল, অর্গানিক সয়েল। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স তোমার কোর্স গ্রেন সয়েল, এটা সয়েল পার্টিকেলস আর লার্জ, which can be visible with naked eye. আর ফিল তুমি করতে পারো সময় তোমার স্যান্ডি সয়েল গুলো তোমার একটা গ্রিটি অ্যাপিয়ারেন্স হয়। তুমি যদি একটু দাঁতে নিয়ে যদি একটু একটা স্যান্ড যদি তুমি ইয়ে করো, হ্যাঁ, ফিল করো, তুমি দেখবা যে there is a gritty ফিলিংটা কোন ফিলিং এটা? This is particularly valid for what? For sands and small stones. হ্যাঁ, এটা টিতের মধ্যে নিয়ে টেস্ট করতে হয়। হ্যাঁ, জাস্ট খুব অল্প ছোট্ট একটু ইয়ে নিয়ে তুমি যদি ফিল করো, দেখবে একটা গ্রিটি অ্যাপিয়ারেন্স দেবে আর কি। আর বেসিক্যালি তোমার বাকি যে 4টা টেস্ট আছে আর কি, যেটা আমরা ল্যাবরেটরিতে করি আর কি, ড্রাই স্ট্রেন্থ টেস্ট, প্লাস্টিসিটি টেস্ট অর টাফনেস টেস্ট, ডাইলেটেন্সি অর শেকিং টেস্ট, আর ডিসপারশন টেস্ট। তো এই সবগুলোই কিন্তু তোমার ওই স্ট্যান্ডার্ড কিন্তু আছে। হ্যাঁ, ASTM D2488, এটা PDF ভার্সন আমি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, ড্রাই স্ট্রেন্থ
এটা এখানকার রিঅ্যাকশন গুলো বলা হচ্ছে নান, ভেরি ভেরি লো, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। মানে ড্রাই স্ট্রেংথ ইজ নান, ভেরি লো ড্রাই স্ট্রেংথ, লো ড্রাই স্ট্রেংথ, মিডিয়াম ড্রাই স্ট্রেংথ, হাই, হ্যাঁ, ভেরি হাই। প্লাস্টিসিটি, টাফনেস, হ্যাঁ, এগুলো আমি পরে আসতেছি। ডাইলেটেন্সি এবং শেকিং, এটা পারমিবিলিটি প্রপার্টি ইয়ে করে। এটা তোমার তোমার প্লাস্টিসিটি প্রপার্টি ইন্ডিকেট করে। ডিসপারশন হচ্ছে তোমার, ইট ইন্ডিকেটস যে এটা কত কুইকলি তোমার সেটেল করে। এটা ইট ইজ ভেরি অবভিয়াস যে ক্লে পার্টিকেলস উইল সেটেল ইন এ লং টাইম। একটা স্যান্ড পার্টিকেল যেগুলো তোমার কোর্স পার্টিকেল, সেগুলো খুব তাড়াতাড়ি সেটেল করবে, তাই না? এটা তো ভেরি অবভিয়াস। একটা কোর্স পার্টিকেল ভেরি কুইকলি সেটেল করে, হ্যাঁ, বাট একটা ফাইন পার্টিকেল এটা সেটেল করতে অনেক সময় নেয়, হ্যাঁ। এবং কিছু পার্টিকেল আছে যেমন কলয়েডস, দে রিমেইন ইন সাসপেনশন ফর আওয়ার্স, হ্যাঁ, ফর ডেজ, হ্যাঁ, ডিসপারশন টেস্ট। এখন কোন টেস্টগুলি কিভাবে করে একটা খুব কুইকলি একটু দেখি। যে ড্রাই স্ট্রেন্থ টেস্টে দেখো, তুমি একটা ব্রিকেট মোল্ড করবা এবং এটা একটা এটাকে এয়ার ড্রাই করবা, এবং সেখান থেকে তুমি একটা 3 মিলিমিটার সাইজ, একটা স্মল 3 মিলিমিটার সাইজ, 3 মিলিমিটার সাইজ মানে কত অ্যাপ্রক্সিমেটলি কত, যদি ইঞ্চিতে হিসাব চিন্তা করো তাহলে কত হয়? হ্যাঁ, 3 মিলিমিটার কত হয়? হ্যাঁ, আমরা অবশ্যই ইঞ্চিতে চিন্তা করি। হ্যাঁ, 3 মিলিমিটার কত ইঞ্চি? হ্যাঁ, তোমার 1/8 ইঞ্চ কত? 1/8 ইঞ্চ এক ডায়ামিটার ইয়ে কত? 0.11 হ্যাঁ, 1/8 ইঞ্চ ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি, তাই না? 1/8 ইঞ্চ ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 মিলিমিটার। এবং সেটাকে তুমি প্রেস করবা বিটুইন থাম্ব অ্যান্ড 4 ফিঙ্গার, তুমি এটাকে প্রেস করবা। তোমার সয়েলটা কি ধরনের? দ্য সয়েল ইজ এ এয়ার ড্রাইড সয়েল। এবং তুমি তুমি ইউ অ্যাসেস দ্য এফোর্ট টু ব্রেক ডাউন দ্য ফ্র্যাগমেন্ট, এবং অ্যাকর্ডিংলি তুমি বলবা যে দ্য রিয়াকশন ইজ নান। একটা স্যান্ডি পার্টিকেল কোনো থাকবে না, ভেরি লো, মিডিয়াম, হাই। তো এটা সব কি হবে তোমার? স্যান্ড, সিল্ট, ক্লে। সবচেয়ে বেশি এফোর্ট লাগবে কি ভাঙতে? কোন ধরনের পার্টিকেল ভাঙতে এফোর্ট বেশি লাগবে? একটা ক্লে, হ্যাঁ, সিল্টি ক্লে বা অথবা একটা স্যান্ডি ক্লে, হ্যাঁ। একদম পিওর ক্লে তো হয় না, সিল্টি ক্লে, স্যান্ডি ক্লে, এগুলো ড্রাই স্ট্রেংথ কি হবে? বেশি হবে, হাই টু ভেরি হাই। আর যেগুলো তোমার ক্লে সিল্ট, এই জিনিসটা বুঝো না। সিল্টি ক্লে এবং ক্লে সিল্ট এর মধ্যে ডিফারেন্স কি? সিল্টি ক্লে বলতে কি বলবো? ক্লেটা হচ্ছে তোমার বেশি থাকবে, ক্লে বেশি থাকবে, সিল্ট কম এটা থাকবে। মেইন সিল্টিটার পার্সেন্টেজ কম। হ্যাঁ, সেটাই তোমার অ্যাডভার্ব। এবং এখানে তুমি দেখবা তোমার কোথায় এটা তোমার বোধহয় ASTM এ আছে, তোমার ASTM 2480 আছে। যেমন কিছু টার্ম বলি আমরা, যে ট্রেস, হ্যাঁ, ট্রেস বলি, ফিউ বলি, লিটল বলি, সাম বলি, মোস্টলি, হ্যাঁ। ট্রেস মানে আমি বলি ক্লে, ট্রেস, স্যান্ড, তার মানে কি এখানে তোমার লেস দ্যান 5% স্যান্ড আছে। ট্রেসের ডেফিনিশন হচ্ছে তোমার লেস দ্যান 5%। ফিউর ডেফিনিশন হচ্ছে তোমার 5 to 10%। আমি বললাম দ্য সয়েল ইজ ক্লে, ফিউ সিল, তাহলে কি বুঝবা? তোমার এখানে 5 to 10% 10% সিল্ট আছে, হ্যাঁ। তোমার যদি বলি তোমার ক্লে, লিটল স্যান্ড, তাহলে কি এটা কি বুঝবা? দ্য সয়েল ইজ ক্লে, এখানে 15 to 25% লিটল। তো এই যে ডেফিনেশনটা অ্যাজ পার ASTM 2488, ট্রেসের ডেফিনেশন হচ্ছে 5%, ফিউয়ের ডেফিনেশন হচ্ছে তোমার 5 to 10%, লিটল হচ্ছে 15 to 25%, সাম, হ্যাঁ, সাম হচ্ছে 30 to 45%, আর মোস্টলি হচ্ছে 50 to 100%। তার মানে অনেক সময় বলি ফিউ, হ্যাঁ, ফিউ সিল্ট, লিটল ক্লে, হ্যাঁ, বললাম যে একটা ক্লে স্যান্ড, কি বললাম? একটা ক্লে স্যান্ড, অথবা বললাম স্যান্ড, লিটল ক্লে। তার মানে কি এখানে ক্লে কত আছে? অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 25, হ্যাঁ। দ্যাট ইজ অ্যাজ পার ASTM 2488, হ্যাঁ। আমাদেরকে একদম we have to talk from engineering point of view. Tracer definition কি? Less than 5%. But mostly আমরা বলি it's a sandy clay. Sandy clay বলে কি বুঝবা? It is a clay soil, but it has got sand. And sandটা কি এখন trace sand না little sand নাকি some sand? অত খুব বেশি আমরা এটাকে অ্যাডভার্ব ইউজ করি না। ট্রেস হলে আমরা বলি ট্রেস, ক্লে, ট্রেস স্যান্ড, সিল্ট, ট্রেস স্যান্ড। ট্রেস মানে ইটস ভেরি স্মল, লেস দ্যান 5%। তাহলে আমাদের ড্রাই স্ট্রেংথে আমাদের দিস আর দ্য রিঅ্যাকশনস, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো কাজে তুমি কিন্তু যে a clay fragment can be broken only with great effort. Silt on the other hand requires very small or low effort. The other reactions are used to describe the proportion of silt and clay present in the soil mass. যেখানে ক্লে বেশি থাকবে সেখানে বেশি এফোর্ট লাগবে, যেখানে ক্লে কম থাকবে, সিল্ট বেশি থাকবে, সেখানে এফোর্ট কম লাগবে।
আচ্ছা, এর পরের টেস্টটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার প্লাস্টিসিটি অর টাফনেস টেস্ট। প্লাস্টিসিটি এটা একটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে তোমার যে তোমার যদি একটা ক্লে কোনো সয়েলে যদি তোমার যদি পানি থাকে এবং এবং ইউ ক্যান ডিফর্ম অর ইউ ক্যান রিমোল্ড উইদাউট ডিসইন্টিগ্রেশন, সো দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ দ্য that is the plasticity property. তোমার in presence of water you can remold or you can deform the soil without disintegration. তুমি একটা ক্লে সয়েলে যদি কিছু অল্প ময়েশ্চার থাকে, হ্যাঁ, ওয়াটার আর ময়েশ্চার থাকে, তাহলে তুমি সেটাকে ইচ্ছা মতো তুমি এটাকে ডিফর্ম করতে পারো, তুমি এটাকে যে কোনো শেপ দিতে পারো, তুমি এটাকে ইচ্ছা মতো তুমি এটাকে ব্রেক করতে পারো। তো দিস ইজ দ্য প্লাস্টিসিটি প্রপার্টি। এবং এই পার্টিকুলার টেস্টে তোমার এটা এই যে টেস্টটা তোমার প্লাস্টিসিটি টেস্টে তোমার তুমি যদি if a sample of moist soil can be manipulated between the palms of the hands and fingers and rolled out into long thread, undoubtedly it contains significant amount of clay. একটা ক্লে সয়েলকে তুমি তোমার পাম এবং ফিঙ্গারের মাধ্যমে তুমি অন টেবিল তুমি এটাকে রোল করতে পারবা in presence of some moisture, কিন্তু তুমি একটা সিল্টি সয়েলকে তুমি কিন্তু রোল করতে পারবা না, এটা কিন্তু ভেঙে যাবে, এটা ক্রাম্বল হয়ে যাবে ইমিডিয়েটলি, এটা ভেঙে যাবে। কিন্তু একটা ক্লে সয়েলকে তোমার যদি এখানে যে 10 to 15% ময়েশ্চার থাকে, তাহলে তুমি খুব সুন্দর করে এটাকে বিটুইন ইউর পাম অ্যান্ড ফিঙ্গার্স ইউ ক্যান রোল ইনটু লং থ্রেডস। এবং এই থ্রেডটা খুব তোমার থিন থ্রেড হতে পারে, অ্যাবাউট 1/8 ইঞ্চ ডায়ামিটার। এবং থ্রেড তৈরি করার পরে তুমি এই থ্রেডটাকে তুমি এক পাশ থেকে তুমি এটাকে পুল করতে পারো, তুমি এটাকে পুল করে তুমি দেখবা যে এটা সুন্দর, এটা ভেঙে পড়ে যাচ্ছে না, ইট ক্যান সাস্টেইন ইটস ওয়েট বিকজ অফ টেনশন। সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য মেজার অফ টাফনেস। টাফনেস হচ্ছে তুমি একটা থ্রেড তৈরি করলা, থ্রেডটাকে তুমি এটাকে এক এন্ডে ধরে তুমি এটাকে সাসপেন্ড করলা, তুমি দেখলা যে থ্রেডটা ভেঙে যাচ্ছে না, ইট ক্যান রেজিস্ট দ্য ওয়েট অফ দ্য থ্রেড। এবং তুমি যখন ধরে আসো, সো তোমার দ্য থ্রেড ইজ আন্ডার টেনশন। হ্যাঁ, সো টাফনেস ইজ এ মেজার অফ, এটা তাহলে কি তোমার এটা ইটস এ মেজার অফ টেনশনাল স্ট্রেংথ অফ দ্য সয়েল। এবং এখানে তোমার এই থ্রেডের টাফনেসটাকে বলা হচ্ছে উইক অ্যান্ড ফ্রিয়েবল, মিডিয়াম অথবা টাফ থ্রেড। টাফ থ্রেড মানে কি, তুমি এটাকে ইজিলি তুমি তুমি কি করতে পারো, তুমি এটাকে সাসপেন্ড করতে পারো উইদাউট এনি ক্র্যাকিং। আর যেটা উইক অ্যান্ড ফ্রিয়েবল বা মিডিয়াম, সেগুলোকে তুমি হয়তো তুমি যখন ট্রেন তুলবা তখন দেখবে যে এখানে ক্র্যাক হচ্ছে, এটা ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন সিল্টি সয়েল, এগুলো ভেরি উইক অ্যান্ড ফ্রিয়েবল। হ্যাঁ, তোমার একটা সিল্টি ক্লে হয়তো মিডিয়াম টু টাফ হবে, কিন্তু একটা ক্লে সিল্ট এটা কি হবে, এটা তোমার থ্রেডটা হবে তোমার হয়তো মিডিয়াম থ্রেড হবে। আর যদি একটা স্যান্ডি সিল্ট হয়, তাহলে ইট ইজ ভেরি উইক অ্যান্ড ফ্রিয়েবল হবে দ্য টাফনেস। কাজে এই প্রপার্টি আমার কি বলা হচ্ছে, প্লাস্টিসিটি অর টাফনেস। হ্যাঁ, তুমি একটা থ্রেড তৈরি করবা 3 ইঞ্চ ডায়ামিটারের, এবং তুমি দেখবা যে সুন্দর থ্রেড তৈরি করা যাচ্ছে, এবং তুমি এটাকে ইজিলি পুল করতে পারবা উইদাউট এনি সিভিয়ার ক্র্যাকিং। স্যার, কোহেসিভনেস আর প্লাস্টিসিটি কি সেম জিনিস? একই জিনিস। হ্যাঁ, একটা সয়েল যত বেশি কোহেসিভ হবে সেটা তত বেশি প্লাস্টিক হবে। এবং এগুলা কিছু ইঞ্জিনিয়ারিং ডেফিনিশন আছে, আমি পরে আসবো। হ্যাঁ, যেমন প্লাস্টিসিটির হচ্ছে তোমার লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, হুইচ ইজ plasticity index. So that is a measure of plasticity of a clay soil. Plasticity index, which is liquid limit minus plastic limit. এগুলো আমরা নেক্সট ক্লাসে বা তার পরবর্তী ক্লাসে আসবে আমাদের। আচ্ছা, এরপর দেখো তোমার ডাইলেটেন্সি টেস্ট। এটা দিস ইজ মেজার অফ পারমিবিলিটি। হ্যাঁ, তোমাদের হয়তো প্রফেসর ইয়াসিন শিখে শুরু করবে তোমার পারমিবিলিটি। ডাইলেটেন্সি টেস্টে অথবা সেকেন্ড টেস্টে কি হচ্ছে, তুমি একটা সয়েলকে সাফিসিয়েন্ট পানি দিয়ে তুমি এটা একটা স্লারির মতো তৈরি করলা, ভেরি সফট কনসিস্টেন্সি নিয়ে তুমি তোমার হাতের তালুতে রাখলে, এবং তুমি তোমার ফ্রম দ্য ব্যাক তুমি এটাকে ট্যাপ করতেছো। এখন তোমার সয়েলটা যদি খুব পারমিয়েবল হয়, তাহলে কি হবে, তোমার পানিটা উপর দিকে উঠে আসবে। হ্যাঁ, ইট উইল শো এ ভেরি শাইনি অর গ্লিস্টারিং অ্যাপিয়ারেন্স এট দ্য টপ অফ দ্য সারফেস অফ দ্য সয়েল। হ্যাঁ, তুমি যে সয়েলটা তুমি নিচ্ছ হাতের তালুতে, এটা একটা স্লারি মানে কি, ভেরি হাই ওয়াটার কন্টেন্ট। আর তুমি যদি হাতের তালুটাকে তুমি যদি স্কুইচ করো অথবা যদি স্ট্রেচ করো, তাহলে কি হবে, পানিটা আবার এটা ফ্লো করবে, ডাউনওয়ার্ড ফ্লো হবে। কাজে একটা স্যান্ডি সয়েল অথবা একটা সিল্টি সয়েল, এটা কিন্তু দে আর ভেরি হাইলি পারমিয়েবল সয়েল। হ্যাঁ, পারমিবিলিটি ইজ দ্য প্রপার্টি, সেটা হচ্ছে তোমার
ফ্লো অফ ওয়াটার থ্রু সয়েল, হ্যাঁ সয়েলে তোমার ভয়েড থাকে, তোমার দেখছো থ্রি ফেজ ডায়াগ্রাম, সয়েলে একটা সলিড ফেজ থাকে, একটা ভয়েড থাকে, এবং ভয়েডের মধ্যে তোমার পানি থাকে অথবা এয়ার থাকে। স্যাচুরেটেড সয়েল হলে 100% ভয়েড তোমার ইজ ফিল্ড উইথ ওয়াটার, আনস্যাচুরেটেড সয়েল হলে তোমার কিছু ভয়েড পানি দিয়ে পূর্ণ থাকবে, কিছু ভয়েড তোমার এয়ার থাকবে, which is unsaturated soil or compacted soil। কাজে এটা তোমার সো এই প্রপার্টিটা আসলে বেসিক্যালি পারমিবিলিটি ইন্ডিকেট করে, হ্যাঁ ডাইরেক্টেন্সি অর শেকিং টেস্ট। কাজেই তোমার যদি তুমি একটা সয়েল নিলা, তুমি ট্যাপ করলা, তোমার যদি খুব কুইকলি যদি সার্ফেসে পানি চলে আসে, তুমি বুঝবা যে দ্য সয়েল ইজ স্যান্ডি সয়েল অর সিল্টি সয়েল। আর তুমি দেখলা যে না কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, তাহলে দ্য সয়েল ইজ ক্লে সয়েল। তাহলে হোয়াট ইজ দ্য ইনফারেন্স, হোয়াট ইজ দ্য কনক্লুশন, যে ক্লে সয়েলের পারমিবিলিটি অনেক কম, যার জন্য তোমার এটা তুমি ট্যাপিং করার সত্ত্বেও তোমার কোনো there is no flow of water, ভার্টিক্যাল কোনো ফ্লো হচ্ছে না। কিন্তু একটা স্যান্ডি সয়েল অথবা একটা সিল্টি সয়েল, দে আর হাইলি পারমিয়েবল সয়েল, এবং তখন তোমার ইজিলি তুমি এটাকে ডিস্টার্ব করলেই তোমার there is a flow in the vertical direction, হ্যাঁ ভার্টিক্যাল পারমিবিলিটি। এবং এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে র্যাপিড, স্লো অর নান। হ্যাঁ তাহলে স্যান্ডের বেলা কি হবে, স্যান্ড এবং সিল্টের বেলা দ্য রিঅ্যাকশন উইল বি ভেরি র্যাপিড, তাই না? সিল্ট এবং স্যান্ডের জন্য দ্য রিঅ্যাকশন উইল বি very rapid, আর ফর ক্লে সয়েলস, হ্যাঁ ফর সিল্টি ক্লে অর ক্লে সিল্ট, এটার জন্য রিঅ্যাকশন কি হবে, স্লো অর নান, ভেরি কোনো ধরনের রিঅ্যাকশন হবে না। হ্যাঁ হ্যাঁ তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। দেখো আমি চেক করতেছি, আমার লাস্ট ক্লাসে আমার খুব প্রবলেম হয়ে গেছিল একদম। আচ্ছা, আর ডিসপারশন যেটা একটু আগে বললাম, তোমার ডিসপারশন টেস্ট, এটা তুমি কি করবে, তুমি একটা ওভেন ডাই সলকে পাউডার করে এটাকে তুমি একটা টেস্ট টিউবে অথবা একটা সিলিন্ডারে এটাকে ফিল করে উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, তুমি এটাকে ভালো মতো শেক করো, দেন ইউ কিপ দ্য সিলিন্ডার অর দ্য টেস্ট টিউব, এন্ড ইউ সি হাউ লং টাইম ইজ রিকোয়ার্ড টু সেটল ইন্ডিভিজুয়াল পার্টিকেলস। তোমার যদি স্যান্ড হয়, কোর্স স্যান্ড, খুব তাড়াতাড়ি স্যান্ডগুলো খুব কুইকলি দেখবা সেটেল করে যাচ্ছে। তারপরে তোমার সিল্ট সেটেল করবে, তারপরে তোমার ক্লে সেটেল করবে, যেগুলা কলার সেগুলো একটু সেটেলই করবে না, এবং তুমি খুব ডিস্টিংক্ট লেয়ার দেখতে পারবা, হ্যাঁ স্যান্ড, সিল্ট, ক্লে, এবং কিছু থাকবে একদম ইন সাসপেনশন, হ্যাঁ which are basically colloidal particles, হ্যাঁ কাজে এবং তোমার স্যান্ড তোমার 30 to 60 সেকেন্ডে সেটেল করে যায়, সিল্ট সেটেল করে তোমার 15 থেকে 60 মিনিটে, তোমার ক্লেজ which takes several hours and usually several days to settle, unless they form flocks। তোমার ক্লে যদি ফ্লক তৈরি করে ফেলে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেটেল করে যাবে। কাজে তোমার সো দিস আর দ্য ভেরি একটা গাইডলাইন, যে তোমার যেটা তোমার 30 থেকে 60 সেকেন্ডে সেটেল করে গেল, সেটাকে সেই ফ্র্যাকশনটাকে আমি স্যান্ড বলবো, যেটা 50 থেকে 60 মিনিটে সেটেল করে যাচ্ছে সেই ফ্র্যাকশনটাকে আমি বলবো সিল্ট, আর যেগুলো তোমার সাসপেনশন আছে অথবা several hours or days তোমার লেগে যাচ্ছে টু সেটল, আমার হাইড্রোমিটার টেস্ট করতে তখন তোমরা দেখবা জিনিসগুলি। তো সেটা হচ্ছে তোমার ক্লে পার্টিকেলস। নেক্সট স্লাইডে যাই। আর এখানে এই টেবিলটাতে বা এটা পেট এটেলের বইতে কথা আছে, এটা তুমি একটা ভেরি 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 ইউজফুল গাইডলাইন, হ্যাঁ, টু identify a particular type of soil from manual tests, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল একটা যদি স্যান্ডি সিল্ট হয় তাহলে তোমার দেখা হলো ড্রাই সিল্ট কি হবে, নান টু ভেরি লো, ডাইলেটেন্সি কি হবে, ভেরি র্যাপিড, খুব তাড়াতাড়ি এটা গ্লিস্টারিং অ্যাপিয়ারেন্স আসবে অন দ্য টপ। প্লাস্টিসিটি কি হবে, ওই থ্রেডের প্লাস্টিসিটি কি হবে, উইক টু ফ্রিয়েবল। ডিসপারশন কি হবে, দেখো এখানে স্যান্ডও আছে সিল্টও আছে, তাহলে স্যান্ডের মিনিমাম টাইম কত, 30 সেকেন্ড, আর সিল্টের ম্যাক্সিমাম টাইম কত, 60 মিনিট। তাহলে ডিসপারশনে কত সময় লাগবে, 30 সেকেন্ড থেকে 60 মিনিট। তোমার যদি একটা সিল্ট হয় একদম পিওর সিল্ট, তাহলে ভেরি লো টু লো, ডাইলেটেন্সি র্যাপিড, উইক টু ফ্রিয়েবল, এটা 15 মিনিট থেকে 60 মিনিট। সিল্টের যদি সিল্টের মধ্যেও তো তোমার সাইজ আছে, তাই না, সিল্টের মধ্যেও তো তোমার সাইজ আছে, কারণ যেগুলো একটু কোর্স সিল্ট সেগুলো খুব তাড়াতাড়ি সেটেল করবে, যেগুলো ফাইন সিল্ট সেগুলো একটু সময় নিয়ে সেটেল করবে, বাট দ্য টোটাল টাইম উইল বি অ্যারাউন্ড 15 মিনিট টু 60 মিনিট। একটা ক্লে সিল্ট দেখো, ক্লে সিল্ট লো টু মিডিয়াম, দেখো যেহেতু সিল্ট আছে এই জন্য তোমার র্যাপিড টু স্লো ডাইলেটেন্সি, প্লাস্টিসিটি কি হবে, মিডিয়াম। আর তোমার ডিসপারশনে কত সময় লাগবে, সিল্টের মিনিমাম টাইম হচ্ছে 15, আর ক্লের জন্য সেভারাল আওয়ার্স। একটা স্যান্ডি ক্লে হলে দেখো কত, দেখছো স্যান্ডি ক্লে হলে কি হচ্ছে, দেখো 30 সেকেন্ড সেভারাল আওয়ার, 30 সেকেন্ড ইজ দ্য মিনিমাম টাইম, কাজে তোমাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম থাকতে হবে আর কি। এবং স্যান্ডি ক্লের
ইয়ে কি হবে, ড্রাই সিল্ট কি হবে, লো টু হাই। ক্লে হলে তুমি দেখছো তোমার মিডিয়াম টু হাই, সিল্টি ক্লে হলে মিডিয়াম টু হাই, ক্লে হলো হাই টু ভেরি হাই। আবার অর্গানিক ক্লে হলে লো টু মিডিয়াম। অর্গানিক ক্লে কিন্তু স্ট্রেংথ কিন্তু কম হয়, অর্গানিক ক্লের অর্গানিক সিল্ট। আবার অর্গানিক ক্লে হলে কিন্তু মিডিয়াম টু ভেরি হাই। আর ডাইলেটেন্স তুমি দেখতেছো যখনই তোমার ক্লে আসতেছে তখন তোমার স্লো টু নান হয়ে যাচ্ছে, স্লো নান। প্লাস তুমি দেখো তোমার টাফ, দেখো ক্লের জন্য টাফ, হ্যাঁ, অর্গানিক ক্লের জন্য টাফ। সিল্টি ক্লে হলে মিডিয়াম অর মিডিয়াম টু টাফ বলতে পারো। দেখো এখানে দেখো স্যান্ডি ক্লে দেখো মিডিয়াম অর মিডিয়াম টু টাফও বলতে পারো, হ্যাঁ। আর ডিসপারশনটা তুমি কিভাবে অ্যাসেস করবা, তোমার যে ধরনের সয়েলটা আছে তার মিনিমাম টাইম এবং ম্যাক্সিমাম টাইম। সিল্টের জন্য মিনিমাম টাইম কত, 15 মিনিট, ক্লের জন্য ম্যাক্সিমাম টাইম কত, সেভারাল আওয়ার্স। সো ডিসপারশনের সময় কত লাগবে, 15 মিনিট টু সেভারাল আওয়ার্স। হ্যাঁ, কাজে এই দিস টেবিল, এটা কিন্তু তোমার এটেল মানে পেকেনসেন থর্নবার্নে কিন্তু এই টেবিলটা আছে কিন্তু। কাজে এটা দিস ইজ আইডেন্টিফিকেশন অফ ফাইন গ্রেন সয়েলস ফ্রম ম্যানুয়াল টেস্ট, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার কোয়েসিভ সয়েল, তোমার গ্রাভেল, স্যান্ড এবং নন প্লাস্টিক। কোয়েশনলেস সয়েল মিনস দ্য সয়েল হ্যাজ নো shear strength if no frictional properties. দেখো আমাদের বেসড অন কোহেসিভ প্রপার্টি আমরা সয়েলটাকে বলছি কি, কোয়েশনলেস সয়েল, গ্রাভেল, স্যান্ড এবং নন প্লাস্টিক সিল্ট। আর কোহেসিভ সয়েল কাদেরকে বলতেছি, ক্লে, প্লাস্টিক সিল্ট। ক্লে এবং প্লাস্টিক সিল্ট হচ্ছে কোহেসিভ সয়েল, এবং কোহেসিভ সয়েল কন্টেন্স ক্লে মিনারেলস অ্যান্ড ইট পজেসেস প্লাস্টিসিটি। সো প্লাস্টিসিটি মেজার হচ্ছে কিন্তু তোমার প্লাস্টিসিটি ইন্ডেক্স, উইচ ইজ লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। এই ডেফিনেশন আমাদের পরে আসবে, হ্যাঁ। এগুলো একদম ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন, এবং এগুলো আমরা টেস্ট করে আমরা বের করি। আমরা একটু আজকে একটু 5-10 মিনিট সময় একটু বেশি নেবো, দেখি 5 মিনিট 10 মিনিট। দেখো স্ট্রাকচার অ্যান্ড ফেব্রিক, সয়েলের স্ট্রাকচার অ্যান্ড ফেব্রিক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের, হ্যাঁ। এবং আমি তোমাদের পরীক্ষা অংশ বলি, ইউ ডিফাইন স্ট্রাকচার, ইউ ডিফাইন ফেব্রিক, you show with neat diagrams different types of structures in cohesionless soil or cohesive soil. The structure হচ্ছে geometric and skeletal arrangement of particles and interparticular forces that may act on them. Structure includes gradation, arrangement of particles, void ratio, bonding agents, and associated electrical forces. Or on the other hand, fabric is a term used to describe the structure of the clays, and it denotes the geometric arrangement of the mineral particles in a clay mass as observed by optical and electron microscope. কাজে fabric study করতে হলে you require an optical or electron microscope. Among fabric, basically it is geometric arrangement which includes particle spacing and pore size distribution. কাজে fabricটা কিন্তু এটা তোমার একইভাবে আমরা মিস করি, solid structure and fabric, বা fabric particularly তোমার geometric arrangement of particle spacing এবং pore size distribution. আচ্ছা, ফেব্রিকের মধ্যে তোমার মাইক্রো ফেব্রিক আছে, যেটা তোমার একেবারে চোখে দেখা যায় না, ইউ নিড অপটিক্যাল মাইক্রোস্কোপ ফর দ্য স্টাডি। আর ম্যাক্রো ফেব্রিক হচ্ছে যেমন তোমার ফিশার্স থাকে, স্ট্রাটিফিকেশন থাকে, জয়েন্টস থাকে, ক্র্যাকস থাকে, ভয়েস থাকে, সো which can be observed by naked eye. আচ্ছা, এখানে তোমার দেখো যে দুইটা স্ট্রাকচারের দুইটা মেজর টাইপ, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, একটা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার এটা কখন, যেটা তোমার অ্যারেঞ্জমেন্ট অফ গ্রেইনস, এবং সেটা ডেভেলপ করে কখন, ডিউরিং দ্য প্রসেস অফ সেডিমেন্টেশন অ্যান্ড ওয়েদারিং অফ রক। কাজে প্রাইমারি স্ট্রাকচারটা কিন্তু ডেভেলপ করে ইনিশিয়ালি, প্রাইমারি স্ট্রাকচার, হ্যাঁ। এই ডেফিনেশনটা তোমরা ইজিলি দেখবা, কিন্তু দিস ডেফিনেশন আর ইন পেকেটল। প্রাইমারি স্ট্রাকচার, কাজে স্ট্রাকচারের মেজর ভাগ কি কি, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ গ্রেইনস, এবং এটা কখন ডেভেলপ করে, ইট ডেভেলপস ডিউরিং সেডিমেন্টেশন অর ওয়েদারিং অফ রক। আর সাবসিকুয়েন্ট টু সেডিমেন্টেশন তোমার ভেরিয়াস discontinuities may develop after the formation and deposition of soil, এবং these discontinuities constitute the secondary structure of the soil deposit, এবং they correspond to systems of joints in sedimentary rocks. কাজে আমাদের কিন্তু একটা সয়েল স্ট্রাকচার প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডলি হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। সো কাজে আমরা কিন্তু উইল স্টাডি বোথ প্রাইমারি স্ট্রাকচার অ্যান্ড সেকেন্ডারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে আচ্ছা একটু পুরো যাই আবার,
প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে তোমার দেখো কি কি আছে, দেখো সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার, ফ্লোকুলেট স্ট্রাকচার, ডিসপার্স, ডোমেইনস, ক্লাস্টার্স, প্যাকেটস এন্ড পেজ। সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার, এগুলো হচ্ছে তোমার ফর কোর্স গ্রেন সয়েলস, ঠিক আছে। ফ্লোকুলেটেড, ডিসপার্সড, ডোমেইনস, ক্লাস্টার্স, প্যাকেটস অর পেজ, এগুলো হচ্ছে তোমার ফর ফাইন গ্রেন সয়েল। তোমার এগুলো হচ্ছে ফর ক্লেজ, আর এগুলো হচ্ছে তোমার ফর স্যান্ডস। আর হানিকমটা বেসিক্যালি ফর ভেরি ফাইন সিল্টস এবং স্যান্ডের জন্য। আরেকবার একটু রিপিট করা যাবে কোনটা কিসের জন্য? আচ্ছা, এটা আমি পরে আসতেছি, নেক্সট স্লাইডে তুমি দেখো। তোমার এই স্লাইডটা কি দেখো, এখানে এটা কি, এটা হচ্ছে তোমার, এটা কি, এটা স্লাইডটা কিসের দেখো, এটা হচ্ছে তোমার, এটা কি প্রাইমারি, এটা তোমার কি, তোমার কোর্স গ্রেন সয়েলের স্ট্রাকচার। এখানে সিঙ্গেল গ্রেইন লুজ, সিঙ্গেল গ্রেইন ডেন্স আর হানিকম। তাহলে তোমার সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার এবং হানিকম স্ট্রাকচার, এগুলো হচ্ছে তোমার কার জন্য, এগুলো হচ্ছে তোমার ফর কোর্স গ্রেন সয়েল, দিস আর ফর কোর্স গ্রেন সয়েল। এবং এখানে দেখো, এখানে একটা পার্টিকেলের সাথে তোমার টাচ করে আছে, এটা লুজ অবস্থায়, এটা ডেন্স অবস্থায়, এখানে একটা ওপেন স্ট্রাকচার তৈরি করা, ইটস লাইক এ হানিকম। এবং এটা দেখো সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার ইজ, এটা কিন্তু প্রাইমারি স্ট্রাকচার। এবং এখানে দেখো, এখানে each particle touches several of its surrounding ones in such a way that the soil particles are in stable positions if there are no forces of adhesion at the point of contact between the grains. তোমার সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার কি, এটা কার জন্য ভ্যালিড? দিস ইজ ভ্যালিড ফর কোর্স গ্রেন সয়েল, ফর স্যান্ডস। এখানে কিন্তু কোনো অ্যাডিশন নাই, কোনো কোহেশন নাই, বাট ইভেন দে আর টাচিং ওয়ান অ্যানাদার, এবং এটা একটা স্টেবল ফর্মে থাকে, যদিও এখানে কোনো অ্যাডহেসিভ ফোর্স নাই। এবং এটা খুব লুজ অবস্থায় থাকতে পারে, তোমার এটা ভয়েড রেশিও 0.35 হলে ভেরি তোমার ডেন্স অবস্থায়, আর যদি লুজ অবস্থায় থাকে তাহলে দ্য ভয়েড রেশিও ইজ 0.91। তোমরা এটা দেখবা, এটা একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন তোমার ইয়ের বইতে, তোমার দার্শ বইতে দেখবা। হ্যাঁ, তোমার এখানে বোধহয় একটা স্ফেরিক্যাল ইয়ে নিয়ে তোমার লুজ অবস্থায় তোমার ভয়েড রেশিও আছে 0.91, আর ভেরি ডেন্স অবস্থায় ভয়েড রেশিও আসলে 0.35। আর এটা তোমার ডেন্স হয় তোমার কোন অ্যাক্টিভ এনভায়রনমেন্টে, তোমার যদি এটা ডিপোজিট হয় তাহলে খুব ডেন্স হয়, আর যদি কোয়াইট ওয়াটারে মানে লেকে যদি ডিপোজিট হয় তাহলে এটা লুজ হয়। তাহলে সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার এটা কি হতে পারে, ডেন্স হতে পারে, লুজ হতে পারে। ডেন্স হলে ভয়েড রেশিও কত হয়, অ্যারাউন্ড 0.35, লুজ হলে হয় অ্যারাউন্ড 0.91। আর যদি ডেন্স হয় তাহলে এটা কোন এনভায়রনমেন্টে ডিপোজিট হয়, অ্যাক্টিভ ওয়াটার এনভায়রনমেন্ট, রানিং ওয়াটার, in rivers। আর যদি লুজ ডিপোজিট হয় তাহলে এটা কোন এনভায়রনমেন্টে ডিপোজিট হয়, in white water, which is lake। তোমার এটা ছবিগুলো দেখো, ডিসপার্স স্ট্রাকচার দেখো। আচ্ছা, এখন তোমার হচ্ছে তোমার ক্লে সয়েলের ডিসপার্সড, ফ্লোকুলেটেড এবং প্যাকেট অর পেইড, এগুলো হচ্ছে তোমার ক্লে সয়েলের স্ট্রাকচার। এটা দেখো কি, এখানে হলো তোমার যদি এগুলা, দিস আর অল ক্লে প্যাটেলেটস, দিস আর অল ক্লে পার্টিকলস অর প্ল্যাটেলেটস, হ্যাঁ, ফ্লেকি পার্টিকলস। তোমার যদি সিমিলার যদি এজ কর্নারে যদি তোমার সিমিলার ইলেকট্রিক্যাল চার্জ থাকে এবং ফেসে, তাহলে কি হবে, এটা একটা প্যারালাল, একজনকে রিপেল করবে, দে রিপেল ইচ আদার অর ওয়ান অ্যানাদার, অ্যান্ড দে উইল ফর্ম এ প্যারালাল কনফিগারেশন, যেটা তোমার ডিসপার্স স্ট্রাকচার হয়। ফ্লোকুলেটেড স্ট্রাকচার কি হয়, তোমার পজিটিভ নেগেটিভ চার্জ থাকে। সো একটা প্ল্যাটেলেটকে তোমার কি করে, অ্যাট্রাক্ট করে দে ফর্ম এ ফ্লোকুলেটেড কনফিগারেশন। তোমার এটা দেখো যে, ফর এক্সাম্পল ডিসপার্স স্ট্রাকচার, দিস ইজ ডিসপার্স স্ট্রাকচার, যেখানে তোমার কি হয় দেখো, দ্য এজেস, কর্নার্স এন্ড ফেসেস অফ দ্য ক্লে প্ল্যাটেলেটস হ্যাভ লাইক ইলেকট্রোস্ট্যাটিক সারফেস চার্জেস, সো দ্য পার্টিকলস রিপেল ওয়ান অ্যানাদার অ্যান্ড দে অকুপাই নিয়ারলি প্যারালাল পজিশন। এবং এই এটা কোন ধরনের এনভায়রনমেন্টে হয়, ফ্রেশ ওয়াটারে। এই ধরনের স্ট্রাকচার কোথায় হবে, ফ্রেশ ওয়াটারে। এখানে প্ল্যাটেলেটস এর they have got the similar electrostatic charges, so they repel each other and they form a parallel position. আর ফ্লোকুলেটেড স্ট্রাকচারে তোমার the edge or corner of one clay platelet tends to be attracted to the flat surface of another. The particles develop a loose but fairly stable structure that can be maintained as long as the electrical charges on the edges of the platelets remain opposite in sign as those on the faces. Among এখানে degree of looseness, it will depend on the nature of the electrolyte এবং তোমার which is present during sedimentation. আর এটা যে বেসিক যে ডিফারেন্স দেখো, তোমার ডিসপার্স স্ট্রাকচারটা এটা হয় তোমার কোথায়, ইন ফ্রেশ ওয়াটার, তাই বলছি না? দেখো
এটা কোথায় হয়? ইন ফ্রেশ ওয়াটার। আর ফ্লোকুলার স্ট্রাকচারটা হয় তোমার ইন এ মেরিন এনভায়রনমেন্ট, স্যালাইন ওয়াটারে তোমার কিন্তু ফ্লোকুলার স্ট্রাকচার হয়। প্লেসড ডিপোজিট ফর্ম ইন দ্য সি, which is saline water. এই যে বেসিক ডিফারেন্স হলো এখানে তোমার প্যারালাল কনফিগারেশন, এখানে তোমার একটা ফ্লোকুলেটেড কনফিগারেশন একটা অ্যাট্রাক্ট করে, এবং এটা তোমার দিস ইজ ডিপোজিটেড ইন মেরিন এনভায়রনমেন্ট, দিস ইজ ডিপোজিটেড ইন ফ্রেশ এনভায়রনমেন্ট, ফর এক্সাম্পল ইন রিভার্স। আর আরেকটা হচ্ছে তোমার যেটা বললাম ডোমেইনস, ক্লাস্টার্স, পেডস। এটা তোমার এটা ছবিটা তুমি আগে দেখেছিলাম তোমার, দেখো আই উইল ফিনিশ ইন 5 মিনিটস। দেখো পেজ যাই আবার। দিস ইজ dispersed structure, দিস ইজ ফ্লোকুলার স্ট্রাকচারস। আর এগুলো দেখো তোমার এখানে এক একটা ক্লাস্টার কিন্তু এখানে এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা ক্লাস্টার। সো এখানে সো দ্য হোল এটাকে বলছি আমরা প্যাকেটস অর পেডস। কিন্তু এর আগে প্যাকেটস অর পেডস এর যে ডেফিনেশন সেটা কিন্তু দেখো, এর আগে কয়েকটা টার্ম দেখো। ডোমেইনস হচ্ছে অ্যাগ্রিগেটেড অর ফ্লোকুলেটেড সাব মাইক্রোস্কোপিক ইউনিটস অফ ক্লে, দিস সাব মাইক্রোস্কোপিক। আর ক্লাস্টার্স হচ্ছে তোমার কিছু ডোমেইন এটা গ্রুপিং করে দে ফর্ম ক্লাস্টার্স, এবং দে ক্যান বি সিন আন্ডার লাইট মাইক্রোস্কোপ। আর প্যাকেটস অ্যান্ড পেডস সেটা হচ্ছে তোমার ক্লাস্টারগুলি গ্রুপ করে তোমার পেজ তৈরি করে, এবং এটা কিন্তু ইট ক্যান বি সিন উইদাউট মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু দেখা যাবে না, এবং এটা খুব র্যান্ডমলি অ্যারেঞ্জ পার্টিকেল। ইট ক্যান বি সিন উইদাউট মাইক্রোস্কোপ, তাই না? পেজ কিন্তু তোমার খালি চোখে দেখা যাবে। তোমার ক্লাস্টার্স ইট ক্যান বি সিন আন্ডার লাইট মাইক্রোস্কোপ। আর এটা সাব মাইক্রোস্কোপ, দ্যাট ইজ বিটুইন কি মাইক্রোস্কোপ অ্যান্ড নো মাইক্রোস্কোপ। একটু কাইন্ডলি শেষ করে দেওয়া যাবে That স্যার? is একটা domains. বেশি বলছে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি। হ্যাঁ, তাহলে আমরা দেখো আমরা তাহলে ওই স্ট্রাকচারটা শেষ করলাম, কিন্তু প্লে স্ট্রাকচারটা এরপরে হয়তো সামান্য কিছু আছে সেটা আমি আজকে যাব না। হ্যাঁ, সেকেন্ড স্ট্রাকচারটা আমি নেক্সট ক্লাসে আই উইল কভার। তাহলে তোমাদের দেখো প্রাইমারি স্ট্রাকচারটা আমি কভার করলাম, প্রাইমারি স্ট্রাকচার এর ডেফিনিশন বললাম, সেকেন্ডারি স্ট্রাকচার ডেফিনিশন বললাম, তোমার প্রাইমারি স্ট্রাকচার ফর কোর্স গ্রেন সয়েল which is সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার, এবং কি হানিকম স্ট্রাকচার। আর তোমার ফাইন গ্রেন স্ট্রাকচারের প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে তোমার কি তোমার ডিসপার্স স্ট্রাকচার, ফ্লোকুলার স্ট্রাকচারস, ডোমেইনস, পেডস এবং ক্লাস্টার্স। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আজকে এখানে শেষ করি। হ্যাঁ, তোমাদের আপনার স্লাইডগুলো একটু কাইন্ডলি দিয়ে দেন স্যার। এগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। তোমাদের একটা ইমেল আমাকে টেক্সট করে দিও। হ্যাঁ, আমি এগুলো তোমাকে ছোট ছোট ফাইল করে এই তোমার এই স্লাইডগুলো দিয়ে দেবো। এটা আমি খুব কুইকলি দিতে পারবো। হ্যাঁ, আমি যতখানি কভার করছি এগুলো খুব কুইকলি তোমার দিয়ে দিই, এবং তোমার ইউ ক্যান টেক প্রিন্ট অফ দ্য স্লাইডস। হ্যাঁ, তোমরা তোমাদের কে দিবা আমাকে বলো, কোন সিআর দিবা? তোমাদের সিআর অনেক, তাই না? 6 জন সিআর। তোমাদের 3 জন সিআর আইডিয়া আমার কাছে আছে। তাহলে তোমাদের রোল নাম্বার A1 এর যে সিআর, হ্যাঁ, তোমরা তিনজনেরই ইয়ে দিয়ে দাও আমাকে, অসুবিধা নাই। 3 জন সিআরই তোমার আমাকে ইমেল অ্যাড্রেসে দিয়ে দাও, আমাকে টেক্সট করে দাও। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা A1 এর সিআর, B1 এর সিআর এবং C1 এর সিআর এর ইমেল অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও আমার সেলফোনে, ঠিক আছে? তাহলে আমি দেখি খুব এই সপ্তাহের মধ্যে তোমাদের আমি যতখানি কভার করছি এগুলো সবগুলি তোমার তোমার ফাইলই দিয়ে দেবো আমি তোমাদেরকে ওয়ার্ড ফাইল পিডিএফ করে দিব, প্লাস তোমার এই কি বলে তোমার আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো আর কি। তোমাদের যেহেতু এখনো শেষ হয় নাই, কাজে আমি এখনো টিম ফর্ম করি নাই, বাট আমি লাস্ট সেমিস্টার একই করেছি আর কি। আমি ক্লাস লেকচারগুলি খুব সাথে দিয়ে দিতাম ইমেল করে। তাহলে তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দাও, আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। আজকে জাস্ট উইক শুরু হলো তো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে শেষ করি। থ্যাংক ইউ স্যার। আর তোমার কি বার? সোমবার 10টার সময়, ঠিক আছে? তোমাদের সোমবার 10টার সময় কিন্তু আমি ক্লাস নিব তোমাদের। জি স্যার। হ্যাঁ, এবং তোমরা একই আইডি এবং একই পাসকোড দিয়ে ঢুকবা, ঠিক আছে? ওকে ওকে।